সকলকে অনেক শুভেচ্ছা। 2026-27 অর্থবছরের অনলাইনে রিটার্ন সাবমিট শুরু হয়েছে। তো আজকে আমরা রিবেট সম্পর্কে বলবো। এখানে আমরা কিসে কিসে রিবেট পাবো এবং রিবেটের যে তথ্যগুলো দরকার সেগুলো আমরা কীভাবে পূরণ করব আমরা ডিটেল দেখব। এখানে যেমন রিবেটের ইনভেস্টমেন্ট ক্যাটাগরির মধ্যে আছে লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, ইউনিট, সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, লিস্টেড স্টকস অফ শেয়ার, জেনারেল পিএফ, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপরে অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, অ্যাপ্রুভড বেনেভোলেন্ট ফান্ড, জাকাত, ইউনিভার্সাল পেনশন স্কিম অ্যান্ড আদার্স। এগুলো ডিটেল সবগুলো সম্পর্কে বলবো। আমরা এখানে রিবেটের বিভিন্ন ক্যাটাগরি কিছু ডাটা এখানে দিয়ে রেখেছি, সেগুলো সম্পর্কে বলবো। যেমন প্রথমে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তো এখানে লাইফ ইন্স্যুরেন্সের প্রথমে আমাদের রিবেট সম্পর্কে জানতে হবে যে আমাদের এই অর্থ বছরে অর্থাৎ 2025-26 অর্থ বছরে যে বছরের ইনকাম ইয়ার সে বছরে আমরা লাইফ ইন্স্যুরেন্সে কত প্রিমিয়াম জমা দিয়েছি সেটার জন্যই বা সেটার উপরেই কিন্তু আমরা পাবো হলো রিবেট। আমরা যদি আগের বছরে বা তার আগের বছরে জমা দেওয়া থাকে সেগুলোও কিন্তু রিবেটের জন্য প্রযোজ্য হবে না। যেমন এখানে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নাম্বার, তারপর ইন্স্যুরেন্স কোম্পানি, পলিসি ভ্যালু, প্রিমিয়াম পেইড এবং অ্যালাউয়েবল অ্যামাউন্ট। তো এখানে এই যে পলিসি ভ্যালুটা, এটা ইন্স্যুরেন্স করার সময় প্রথমে একটা ভ্যালু উল্লেখ করা থাকে যে আমি কত বছরের জন্য এবং কত টাকার উপর আমি এটা করছি আর কি ইন্স্যুরেন্সটা। তো এখানে প্রিমিয়াম ভ্যালু 5,000 টাকা করে আমাদের এখানে বছরে 12 মাসে 5 বরং 60,000। এখানে একটা জিনিস দেখেন, এটা কিন্তু ম্যাক্সিমাম হলো এই অ্যামাউন্টটার উপরে ডিপেন্ড করবে, এই প্রিমিয়াম ভ্যালুর উপরে, আর নট মোর দ্যান 10%। 7,000, এই যে 7,20,000, এটা 72,000-এর বেশি হবে না। যেমন আমি এখানে যদি প্রিমিয়াম 80,000 দিই তাহলে 72,000 হবে, এই যে 72,000। তবে আমি দিয়েছি হলো 60,000, এর 10 ম্যাক্সিমাম হলো এই 7,20,000 10%, 72,000, কিন্তু আমি দিয়েছি 60,000, এই জন্য 60,000। এখানে যেমন 3,60,000-এর 10% হলো 36,000, আমি দিয়েছি 60,000 জমা, কিন্তু এইটার 10%, এই যে পলিসি ভ্যালুর 10% হলো 3600 টাকা। এই জন্য আমি 60,000 টাকা দিলেও এটা অ্যালাউয়েবল রেন্টটা 36,000 হয়েছে। আর এখানে যদি এইভাবে আরও এরকম থাকে ইন্স্যুরেন্স দেওয়ার, তাহলে এভাবে এখানে ডাটাগুলো এই হিসাবে এখানে দিতে হবে। এরপরে আমরা ডিপিএস সম্পর্কে বলবো। যে ডিপিএসের যেমন এখানে তথ্যগুলো আছে হলো সোনালী কোন ব্যাংকের, তো এখান থেকে আমরা ব্যাংক সিলেকশন করে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং ডিপোজিট অ্যামাউন্ট। এখানেও একই, যে আমরা ডিপিএসে যে অর্থ বছরের জন্য ইনকাম ট্যাক্স দেওয়া হচ্ছে সেই অর্থ বছরে কত টাকা জমা দেওয়া হয়েছে। যেমন এখানে 30,000 টাকা দেখানো হয়েছে। এখানে যদি 5,000 করে হয় তাহলে 6 মাসের জন্য 5-6 30,000। অনেকের হয়তো বছরের যে কোনো মধ্যেখানে ডিপিএস করে, শুরুতে না করে, তাহলে সেই মধ্যেখানে করলে 6 মাস, যদি 7 মাস বা 4 মাস 3 মাস যেটাই হবে, সেই অর্থ বছরে যত টাকা জমা হয়েছে সেটাই এখানে এই ডিপোজিট অ্যামাউন্টটা দেখাতে হবে। এখানে যদি ডিপিএস আরও অধিক থাকে তাহলে এইভাবে সিলেকশন করে এখান থেকে দেখানো যাবে। পরবর্তীটা যেমন অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিস। যেমন এখানে সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক, যে ইম্পোর্ট ফ্রম ইনকাম, এটা দিলে পরে অটোমেটিক এখান থেকে চলে আসবে, এবং এটা আসার পরে এখান থেকে আপনি যদি এবার সিলেক্ট করে দেন তাহলে সিনক্রোনাস ভ্যালু দিলে এটা অলরেডি আসার জন্য দেখাচ্ছে, রেজিস্ট্রেশন করা, এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। আপনার এই সঞ্চয়পত্রের মধ্যে যে ইনকামের যে ঘর আছে সেই ইনকামের ঘরে এই ডিপিএস সম্পর্কিত এই তথ্যগুলো দেয়া থাকলে পরে তারপর এখান থেকে সিনক্রোনাস করলে পরে সেই তথ্যগুলো অটোমেটিক্যালি চলে আসবে। 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 এর মধ্যে যেগুলো করা হয়েছে ডিপিএস, শুধুমাত্র তার উপরেই এই রিবেটটা প্রযোজ্য হবে। এখানেও একইভাবে যদি আপনার বেশি থাকে তাহলে আপনি নর্মালি অ্যাড করেও দিতে পারেন, অথবা আপনি যদি ইম্পোর্ট ফ্রম ইনকাম সেখানে যদি থাকে, সেই অপশনে যদি এগুলো জমা দেয়া থাকে তাহলে সেখান থেকে আপনার দিলে হবে।
এবার আমরা দেখব ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড, তারপরে ইটিএফ, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম। এগুলোর মধ্যে যে ইউনিট সার্টিফিকেট, ইউনিট সার্টিফিকেট হলো মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করলে তার বিপরীতে যে ইউনিটের মালিকানা পাওয়া যায় তারই একটা প্রমাণপত্র। এবং এই যে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ, যেটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এগুলো সবই একটা ইনভেস্টমেন্ট স্কিম। এগুলোর মধ্যে যেমন এক্সাম্পল স্বরূপ এখানে যে ফার্স্ট ইউসিবি ইউনিট ফান্ড, এটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং কবে ইস্যু করা হয়েছে তার একটা ডেট থাকবে এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট, এগুলো তথ্যগুলো দিলে এর এগেনস্টে আপনার অ্যালাউবল অ্যামাউন্ট এখানে চলে আসবে বিনিয়োগের। একইভাবে আপনি যদি এখানে অ্যাড দেন, আরও যদি থাকে সেগুলো দিতে পারেন। যেমন এখান থেকে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইটিএফ, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা হলো শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জে কেনা বেচা করা যায় এমন একটা ফান্ড। এটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড বা ইটিএফ ফান্ড আর কি। এখানে যে দেওয়া আছে এটাও একটা ইনভেস্টমেন্ট। সাধারণত কোনো ইন্ডেক্স, শেয়ার গ্রুপ বা নির্দিষ্ট সম্পদের মূল্য সে সম্পর্কে এখানে অনুসরণ করা। তো এইগুলোতে আমাদের যদি যেটা থাকে আমাদের, সেইগুলো আমরা এখানে ইনপুট দিয়ে তার রেফারেন্স অ্যাকাউন্ট নাম্বার এবং ইস্যু ডেট সহ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিলে পরে আমাদের বিনিয়োগের যে পার্টটা সেটা কিন্তু এখানে চলে আসবে। আবার একই হিসাবে যেমন জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম, যদি একাধিক বিনিয়োগকারীর অর্থ একসাথে করে নির্দিষ্ট কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করা যায়, সেটা হলো জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম। এটা হলো অনেকে মিলে যখন কোনো একটা শেয়ার এর জন্য বা কোনো একটা কিছুতে বিনিয়োগ করবে, সেটার একটা একত্রিত হয়ে যেটা পাবে সেই বেনিফিটটা সবার মধ্যে ভাগ হবে। সেই হিসাবে জয়েন্ট ভেঞ্চার, মানে অনেকজনের নামে সেটা, তো সেই হিসাবে যে এখানে নেম, অ্যাকাউন্ট নাম্বার, ইস্যু ডেট এখানে সেই হিসাবে এখানে অ্যাড করতে হবে। তো এভাবে আমাদের যে এই তথ্যগুলা ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিমগুলো এখানে দিতে হবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে শুধু যে কোনো ফান্ডে টাকা বিনিয়োগ করলেই কিন্তু ট্যাক্স রিবেট পাওয়া যাবে না। সংশ্লিষ্ট যে আমরা যে বিনিয়োগ করছি বা যেটা বিনিয়োগ করা হচ্ছে সেটা ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী অনুমোদিত হতে হবে এবং সেটা যোগ্য বিনিয়োগ হতে হবে। অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে নিয়ম রুলস অনুসারে সেটা যে অনুমোদিত সেইভাবে হলে তাহলে এটা আমরা বিনিয়োগের ক্ষেত্রে দিতে পারবো। এটা যদি আমরা কাউকে লোন দিলাম, সেটা কিন্তু এখানে এইভাবে হবে না, বা এটা মিউচুয়াল ফান্ড বা ইউনিট সার্টিফিকেট এর মধ্যে পড়বে না, আওতায় পড়বে না। এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব লিস্টেড স্টকস অর শেয়ার। এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি যে উপরে যে ইউনিট সার্টিফিকেট এটা দেখলাম, এখানে যে বিনিয়োগ করা হয়েছে সেই নাম, তারপরে এখানে স্বাভাবিকভাবে অ্যাকাউন্ট নাম্বার, ডেট এবং যে টাকা বিনিয়োগ করা হয়েছে সেই টাকার ফিগারটা দিলে পরে এখানে দেখেন এখানে 1,30,000 এবং 1,50,000 পুরা যে বিনিয়োগ এখানে সম্পূর্ণই কিন্তু চলে এসছে। উপরে যে আমাদের সঞ্চয়পত্র বা এই যে ডিপিএস বা লাইফ ইন্স্যুরেন্সের যে একটা পার্সেন্টেজ ছিল এখানে কিন্তু সেটা নেই। এখানে যদি আমি 5,30,000 দিই, এই যে 5,30,000 কিন্তু চলে এসছে। এটা আমাদের একটা বিষয় যে এখানে যে টাকাটা আমরা ইনভেস্ট করছি সেটা কিন্তু আমাদের অ্যালাউবল অ্যামাউন্টের মধ্যে অ্যাড হচ্ছে। এই টোটাল অ্যামাউন্টের উপরেই আমরা কিন্তু বিনিয়োগটা পাবো। এবার আমরা দেখব লিস্টেড স্টকস আর শেয়ার সম্পর্কে। এটা হলো কোনো একটা কোম্পানির এমন শেয়ার যা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বা লিস্টেড এবং এর শেয়ার বাজারে কেনাবেচা হয়ে থাকে। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত বিভিন্ন শেয়ার, যেমন গ্রামীণ ফোনের শেয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। তো এই ধরনের যে শেয়ারগুলো
আছে সেগুলোর যে যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে এখানে সেই বিও অ্যাকাউন্ট নাম্বার, ব্রোকারেজ হাউস নেম এবং ইনভেস্টমেন্ট সেই বছরের জন্য, এটা আগের না, রানিং বা এই ইনভেস্টমেন্ট যেটা থাকবে অর্থ বছরের যেটা সেই অর্থ বছরের জন্য যে ইনভেস্টমেন্ট সেটা এখানে বসাতে হবে। যেমন আমরা এখানে বলতে পারি ব্রোকার হাউসের যে নাম, যেমন গ্রামীণ ফোন পিএলসি, তারপরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, এগুলো যদি বা এই ধরনের আর কি যে ব্রোকার হাউসের নামগুলা এবং এগুলোর অ্যাকাউন্ট নাম্বার আর তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। এই ধরনের থাকলে পরে এখান থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে আমরা রিবেট পাবো। এখন আমরা দেখব জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ আর হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা আরপিএফ। তো জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা সাধারণভাবে বলা যায় যে সরকারি কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য। সাধারণত সরকারি কর্মচারীরা অবসরে গেলে বা তাদের চাকরি শেষ হলে তারা একটা ফান্ড পেয়ে থাকে, এই সুবিধাটা পেয়ে থাকে। তো সেইটার জন্য এটা আর যারা বেসরকারিভাবে চাকরি করে বা তাদের একটা প্রতিষ্ঠানের জন্য সেই ক্ষেত্রে হলো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। সাধারণত সরকারি চাকরিজীবীদের সঞ্চয় আর অবসরকালীন সুবিধার ক্ষেত্রেই এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটার অ্যামাউন্টটা থাকে। তো এটা নিজেদের বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সাধারণত 10% হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আরও অধিক 2.5% কাটা হয়ে থাকে। সরকারিভাবে এই 10%-এর উপরে এক্সট্রা 10% দিয়ে থাকে। তো নিজের যে সেলফ কন্ট্রিবিউশন সেই অ্যামাউন্টটাই এখানে লিখতে হয়। সেই অ্যামাউন্টের উপর আবার যে কারখানা প্রতিষ্ঠান দিয়ে থাকে সেই টোটাল অ্যামাউন্টের উপর আবার ইন্টারেস্টও হয়ে থাকে, সেই ইন্টারেস্টও পেয়ে থাকে। তা আমাদের এই টোটাল অ্যামাউন্টটাই আর কি এখানে লিখতে হবে। আর এটা হলো জমাকৃত অর্থ প্রযোজ্য সুদও এখান থেকে পাওয়া যায় যে সরকারি কর্মচারীদের। আর এটা পরেরটা যে আরপিএফ বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা সাধারণত যে বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে। আর এটা কর্মচারী ও প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে এটা সুবিধা পেয়ে থাকেন তাদের। অনেকের দেখা যায় যে এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যারা কর্মচারী তাদের হয়তো 5% বা 10% কাটা হচ্ছে সেলফ কন্ট্রিবিউশন, আবার এমপ্লয়ের কন্ট্রিবিউশন হয়তো 5% বা 3% অথবা 10% বা এর কম বেশিও দিয়ে থাকে। এটা জিপিএফ আর আরপিএফের মধ্যে দুটা এক না, এটা কিছুটা পার্থক্য হয়ে থাকে। তো প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে এটা যে আরপিএফ বা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটা পরিচালিত হয়। এটা এখান থেকে আবার এই জিপিএফ থেকে বা আরপিএফ থেকে এখানে বিভিন্ন সময় লোনও পাওয়া যায়, যে বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে লোনের প্রয়োজন হলে বা টাকার প্রয়োজন হলে এখান থেকে লোন নেওয়া যায়। আর সরকারি যে কর্মচারীরা আছে তাদের যদি 25 বছর চাকরি হয়ে যায় তাহলে এই জিপিএফের আন্ডারে তারা বিনা ইন্টারেস্টে লোন সুবিধাটা পেয়ে থাকে। আর লোন না নিলে সেই যে টোটাল টাকা জমা হয় তার উপরে ইন্টারেস্ট পেয়ে থাকে। এরপরটা আমরা জানবো অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড। তা অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড হলো এটা অবসরকালীন সুবিধার জন্য প্রতিষ্ঠিত একটি অনুমোদিত পেনশন বা অবসর তহবিল। এটা আমরা সাধারণভাবে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এটা এমন একটা তহবিল যেখানে কর্মী অথবা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী টাকা জমা করে, আর কর্মীরা অবসরে নেওয়ার পর সেই তহবিল থেকে নির্ধারিত একটা সুবিধা পেয়ে থাকেন। সেটি যদি কর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অ্যাপ্রুভ হয় তখন সেইটি হবে অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড হিসেবে গণ্য হয়ে থাকে। এখানে যে সেই ধরনের যদি আমাদের কোনো ফান্ড আমাদের থাকে বা কেটে নিয়ে থাকে, নেম এবং কোন ফান্ড এবং ডেট এবং কন্ট্রিবিউশন অ্যামাউন্ট, নিজের যে অ্যামাউন্ট সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ এটা কিন্তু মানে টাকাটা আমাদের এখন কাটবে এবং পাওয়া যাবে অবসরের পরে, সেই অবসরকালীন ভাতা হিসাবে একটা অ্যামাউন্ট পাওয়া যায়, সেটা আর কি পেনশন সুবিধার মতো আর কি একটা এই অ্যামাউন্টটা এখানে আমাদের লিখতে হবে। এখানে যেরকম অ্যাপ্রুভড বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দুটা আলাদাভাবে দেখানো হয়েছে, কন্ট্রিবিউশন অফ বেনিভোলেন্ট ফান্ড
আর হলো গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তো এই দুটোই হলো একটা ইন্স্যুরেন্সের মতো। যেমন বেনিভোলেন্ট ফান্ড, এটা হলো একটা কল্যাণ বা দুর্দশা সহায়তার জন্য অনুমোদিত তহবিল। কোনো কর্মচারী যদি হঠাৎ মারা যায়, অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কোনো গুরুতর অসুস্থ হয়ে বা গুরুতর বিপদে পড়লে নির্দিষ্ট কল্যাণমূলক কারণে তহবিল থেকে কর্মচারী বা তার পরিবারকে একটা আর্থিক সহায়তা দেয়া হয়ে থাকে। এই ধরনেরই এটা। আর এটা আরেকটা দেখানো হয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটাও কিন্তু একই টাইপের আর কি, প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এটা করা একটা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এর আলোকে সবার থেকে একটা অ্যামাউন্ট দেখা যায় কাটা হয়ে থাকে। তবে এই যে ওয়েলফেয়ার ফান্ড বা ইন্স্যুরেন্স পেমেন্ট, এগুলো কিন্তু নিজে থেকে অ্যাপ্রুভ হয় না, এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে। আর গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, এটা হলো একই প্রতিষ্ঠানের অনেক কর্মচারীকে একসঙ্গে একটা বিমার আওতায় আনা। ধরেন একটা প্রতিষ্ঠানে যদি 500 জন কর্মচারী কর্মরত থাকে, তাহলে তাদের সবার বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে কাটা হয়ে থাকে। এই সম্পূর্ণ টাকার উপর ভিত্তি করে যে কেউ বিমার যে শর্ত অনুযায়ী কোনো কর্মচারীর দুর্ঘটনা বা মৃত্যু বা নির্দিষ্ট দুর্ঘটনার ক্ষেত্রে সেই কর্মচারী বা তার পরিবারের বিমা সুবিধাটা পেয়ে থাকে। আর এগুলো কিন্তু বেতন স্লিপে গ্রুপ ইন্স্যুরেন্সের ডিডাকশন হচ্ছে, এই ধরনের একটা রেকর্ডও থাকে। তো এইগুলো যে অ্যামাউন্ট যদি আপনাদের কাটা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই তথ্যগুলো এখানে দিতে হবে, তাহলে তার আলোকে রিবেট পাওয়া যাবে। এরপর আসে জাকাত ফান্ড, আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023। তো এর আলোকে এটা হলো যে এই আইনের আওতায় পরিচালিত জাকাত ফান্ড, বাস্তবে যে জাকাত দেয়া হয়েছে সেই পরিমাণ এখানে প্রযোজ্য শর্ত অনুযায়ী দেখানো যেতে পারে। জাকাত ফান্ড যে সাধারণত যে আপনি ব্যক্তিগতভাবে কোনো আত্মীয় দরিদ্র ব্যক্তি বা অন্য কাউকে যদি জাকাত দেয়া হয়, সেগুলোর এখানে না লেখাটাই ভালো। কিন্তু এগুলো যদি প্রতিষ্ঠান নামে সরকারিভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে সেই তথ্যটা এখানে লেখা যেতে পারে। যেমন এখানে সরকারিভাবে যেমন একটা প্রতিষ্ঠানের জাকাত ফান্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তাই এর আলোকে যদি আপনি টাকা জমা দিয়ে থাকেন এই তারিখ সহ সেই ডেট অনুযায়ী, সেই হিসাবে আপনি এখানে কন্ট্রিবিউশন যে অ্যামাউন্টটা সেটা আপনি হয়তো লিখে দিতে পারেন। যদি প্রতিষ্ঠানে জাকাত প্রদান করা হয় সরকারিভাবে এবং সেটা এই যে এখানে লেখা আছে যে আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023, এর আলোকে যদি দেওয়া হয়ে থাকে, তা সেইটা আর কি সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। তারপর আমাদের রয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিম। এটা একটা সরকারিভাবে পেনশন, যেমন এই যে এখানে অনেকগুলো নাম দেখাচ্ছে, প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা। তো এর আলোকে যে আমাদের যে একটা অ্যামাউন্ট প্রতি মাসে পেনশন আইডি নাম্বার দিতে হবে, সেই নাম্বারে, এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ডিউরিং 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এই ইয়ারে প্রতি বছর আপনার যদি 1000 বা 2000 এরকম দেওয়া থাকে, তাহলে আপনার যেমন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। যেমন আইডি নাম্বার এখানে থাকতে হবে, আইডি নাম্বার আপনার এখানে থাকবে যারা জমা দিয়েছেন। যদি আমরা 3000 দিই তাহলে 36,000। তো এইটা হলে আপনি যখন এই যে পেনশনের বয়স, যেমন আপনার চাকরি শেষে বা নির্দিষ্ট একটা বয়স শেষে, হয়তো 59 বা 60 বছরের পরে যে এজ লিমিট থাকবে, সেই এজ লিমিটের পরে আপনারা এই টাকাটা, এই সম্পূর্ণ যে টাকাটা এখানে জমা হলো তার রেফারেন্সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি মাসে মাসে পাওয়া যাবে, যেটা একটা ভালো উদ্যোগ সরকারিভাবে। উন্নত দেশগুলোতে এটা আছে, আমাদের দেশেও নতুনভাবে চালু হচ্ছে। আর এর বাইরে অন্যান্য যেমন ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3 এবং ইনভেস্টমেন্ট আন্ডার SRO, এই দুটার আলোকে যদি অন্যান্য ইনভেস্টমেন্ট থাকে, তার আলোকেও কিন্তু আমরা রিবেট পেতে পারি। সর্বশেষে এই আদার্সের ক্ষেত্রে এখানে যেমন ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3, তো এইটার আলোকে নির্দিষ্টভাবে যদি অনুমোদিত কোনো বিশেষ বিনিয়োগ থাকে, তাহলে সেটার এই যে এখানে প্যারাগ্রাফ নাম্বার, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, সেইটা এখানে আপনারা উল্লেখ করতে পারেন।
যেগুলো এই উপরে যেগুলো দেখানো হয়েছে সেগুলোর বাইরে। আরেকটা হলো ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও, হচ্ছে স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার। ইনভেস্টমেন্ট আন্ডার স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার, অর্থাৎ এর মাধ্যমে বিশেষভাবে অনুমোদিত বিনিয়োগ যদি হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আপনি এই এছাড়াও নাম্বার থাকে একটা ইয়ার, তারপর ডেসক্রিপশন, অ্যামাউন্ট কী বিষয়ে, ডিটেল অ্যামাউন্ট, এই টোটালগুলো দিলে এই টোটালগুলোর উপর ভিত্তি করে আপনার এখান থেকে বিনিয়োগ আসবে। সেই টোটাল এখানে কিন্তু দেখেন, টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এখানে সবগুলো দেখানো হয়নি। যদি আপনাদের মধ্যে যার যেটা থাকবে সেই অনুসারে দিলে এই সবগুলো সামেশন হয়ে বিনিয়োগ আসবে। আর যদি এর মধ্যে এই যে অন্যান্য কোনোটা যদি আপনার ডবল থেকে থাকে তাহলে সেটাও দেখাতে পারেন। তো এই হলো আমাদের যে এই ইনকাম ট্যাক্সের আন্ডারে রিবেটের ডিটেল। এখান থেকে আপনারা ধারণা করছি রিবেট সম্পর্কে কোন কোন বিষয়গুলো আপনাদের দিতে হবে এবং কীভাবে রিবেট কী পরিমাণে হবে সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, এবং যদি ভালো লেগে থাকে বা এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন। আবারও ধন্যবাদ সকলকে।